Welcome to Magic Tense class by Magic Sir. আজকের এই ম্যাজিক টেন্স ক্লাসে আমরা চমৎকার করে শেখার চেষ্টা করব যে ইংরেজির যে 12টি টেন্স আছে সেই 12টি টেন্সের কোন টেন্সগুলো আমাদের সারাদিন কথা বলার জন্য বেশি প্রয়োজন হয় এবং কোনগুলো আমরা না শিখলেও চলবে। এই ম্যাজিক টেন্স ক্লাসে আমরা প্রথমেই শিখব ইনডেফিনিট এবং ইনডেফিনিটের ব্যবহার এবং সেটা কিভাবে আমরা বাক্যে রূপান্তর করব এবং সে সাথে আমার যে ম্যাজিক ম্যাথ আছে। তাই আমি সবাইকে বলবো আমার ক্লাস যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক চমৎকার চমৎকার জিনিস আপনারা পাবেন। সেই সাথে আমার কাছে যদি স্পোকেন ইংলিশ শিখতে চান, আমি অনলাইনে ক্লাস নিয়ে থাকি। আমার প্রতি মাসেই ব্যাচ হয়ে থাকে, খুবই অল্প মূল্যে আপনারা আমার কোর্স করতে পারবেন ইনশাল্লাহ। চলুন আমরা আজকে ইনডেফিনিটটাকে প্রথমে শিখবো, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 60 to 70% যে কথোপকথনে যেই টেন্স ব্যবহার হয় তার 60 to 70%ই আমাদের ইনডেফিনিট। ইনডেফিনিট মানে এই তিনটা। দেখুন, ইনডেফিনিট তিন প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। যেটা অলরেডি আমরা জানি, আমি মনে করি যে আপনারা সবাই জানেন। চলুন আজকে এই ইনডেফিনিট গুলোকে আমরা শিখবো। এই ইনডেফিনিট গুলো বাংলায় কিভাবে, বাংলা থেকে ইংলিশে যাব, কারণ আমি মনে করি দুর্বল যারা তাদের জন্য বাংলা থেকে ইংলিশে যাওয়াটাই সবচেয়ে ভালো। ইনডেফিনিটটা কি দেখুন, এখানে আমি কিছু ক্লু দিয়েছি। সেটা হচ্ছে অভ্যাস অথবা যেটা বারবারই করা হয় বা যেটা তার হ্যাবিট মূলত। হ্যাঁ, অভ্যাসটা কিরকম? অভ্যাসটা হচ্ছে যে যে কাজটা প্রতিনিয়ত আমরা বারবার করে থাকি বা যে কাজটা বারবারই করতে হয় অথবা যেটা যার নেচার, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলি। তো প্রেজেন্ট ইনডেফিনিট আমরা সহজ করে যদি একটা উদাহরণ দিই, আমি একটু লিখি। তাহলে ধরেন আমি বলছি যে আমি ইংরেজি শিখি। হ্যাঁ, এই যে বাক্যটা, চলেন আমরা এই বাক্যটাকেই আহ, একটু ট্রান্সলেট করে আমরা ইংরেজিতে বাংলা করব। তাহলে আপনারা আশা করি বুঝে যাবেন। আমি ইংরেজি শিখি, এই আমি ইংরেজি শিখি কথাটার মানে কিন্তু এটা আপনি বারবারই শেখেন এটা প্রকাশ করছেন, তাই না? আমি ইংরেজি শিখি এই কথাটা মানে হলো আপনি এটি বারবারই শেখেন। এই জন্যই এইকে আপনাকে ইনডেফিনিট করতে হবে। ইনডেফিনিটের নিয়ম হলো যে আপনার ভার্বটা অলওয়েজ সিম্পল হতে হবে। মানে এখানে চলুন আমরা আমাদের যে ম্যাজিক ম্যাথ সেখানে আমরা জানি বাক্যের প্রথম শব্দ তার ইংরেজি করব। হুম, তাহলে এখানে আমির ইংরেজি হচ্ছে আই, আমরা এর আগেও ক্লাসে করেছি। সো এবং বাংলা বাক্যের শেষ শব্দ আমি শিখি, শিখির ইংরেজি হচ্ছে লার্ন। শিখির ইংরেজি কি? লার্ন। আমি শিখি, আই লার্ন কি শিখি? ইংলিশ। ডান থেকে বামে, হ্যাঁ, আমি বলেছিলাম ডান থেকে বামে। দেখুন, আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। এটি হচ্ছে একটি ইনডেফিনিট বাক্য। আমাদের যত কথোপকথন করতে হয় সেখানে সাধারণত যেহেতু আমরা দৈনন্দিন জীবনের কাজগুলো আমরা ইংরেজিতে বা ভাষায় প্রকাশ করি, তাই এই ইনডেফিনিটের ব্যবহারটা খুবই। এখন এটার যদি একটু আমি নেগেটিভ ফর্ম করি, ইনডেফিনিটকে নেগেটিভ করতে হয় ডোন্ট দিয়ে। হুম, মানে এই বাক্যের যেহেতু আই আছে, so ওই ব্যাখ্যায় না যায়, যেহেতু আজকে আমরা টেন্স শিখছি তাই আমি এদিক দিয়ে এগিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা জানলাম প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে, এখানে ভার্বটা দেখলেই বুঝতে পারি আমরা যে সিম্পল একটি ভার্ব সেটি প্রেজেন্ট ইনডেফিনিট হয়। এখন এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো আমির জায়গায় যদি সে ইংরেজি শিখে এটা হয়। ধরেন বাক্যটা এমন যে আমি না, এখানে অন্য কেউ আসলো, সে, তাহলে সে ইংরেজি শেখে। হ্যাঁ, আমি একটু আহ বাংলা করছি। আমার জায়গায় যদি বলে সে ইংরেজি শিখে, সে ইংরেজি শিখে, তাহলে এটির ইংলিশ কি হবে? নিশ্চয়ই আই লার্ন ইংলিশের জায়গায় হি হবে, কারণ আমার বাংলা বাক্যের প্রথম শব্দ হি। তাহলে শিখে এখানে লার্ন হবে না লার্নস হবে, এ ব্যাপারে আমি ক্লাস এর আগে বলেছিলাম। তাহলে এখানে লার্নস হবে, কারণ আই এর জন্য এস হয় না, থার্ড পার্সন যে হি সি তার জন্য এস হয়। কোথায়? ইনডেফিনিটের এই প্রেজেন্টেই হয় শুধু। আপনার তিনটা ইনডেফিনিট আছে, তিনটা ইনডেফিনিট শুধু কিন্তু আমাদের এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, এই প্রেজেন্ট ইনডেফিনিটেই কিন্তু শুধুমাত্র আমাদের এস ইএস টা হয়, অন্য কোথাও হয় না। তাহলে হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। আমার যে ম্যাজিক ম্যাথ সেটাতে বলেছিলাম যে বাংলা বাক্যের প্রথম শব্দ অবশ্যই কর্তা, তাকে আমরা প্রথমে ইংরেজি করব। এই বাক্যে হচ্ছে হি, রাইট, সে।
এরপরে শিখে, শিখের ইংরেজি হচ্ছে লার্নস। শিখের ইংরেজি কি? লার্নস। তাহলে সে শিখে, কি শেখে? ডান থেকে বামে, ইংলিশ। আমি মনে হয় বুঝাইতে পেরেছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা প্রেজেন্ট ইনডেফিনিটটা শিখলাম, এবার আমরা চলে যাব পাস্ট ইনডেফিনিটে। দেখুন, প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট দুটোই খুবই একেবারে সিম্পল। শুধু মাত্র এই যে ভার্বটা, এখানে যে আমাদের ভার্বটা আছে লার্ন, এটার পাস্ট ফর্ম করে দিলেই কিন্তু এই বাক্যটা হয়ে যাচ্ছে কি? পাস্ট। তাহলে ইনডেফিনিট, একটা ইনডেফিনিট থেকে আমরা যখন আরেকটা ইনডেফিনিটে যাব, চাইলে আমরা এই বাক্যটাকেই কিন্তু, এই বাক্যগুলোকেই কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট করে ফেলতে পারবো এখানেই। জাস্ট আমার ভার্ব চেঞ্জ করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা শিখে গেলাম বা বুঝে গেলাম। পাস্ট ইনডেফিনিটটাতে চলি, আমরা যাই। পাস্ট ইনডেফিনিটটাও সেম। প্রেজেন্ট ইনডেফিনিটের যেই ভার্বটা ছিল, দেখুন আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব পেয়েছিলাম লার্ন। এটার যদি পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটি পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে। চলেন, এই যে লার্নের পাস্ট ফর্ম হচ্ছে লার্নড, লার্নের পাস্ট ফর্ম হচ্ছে লার্ন। তার মানে হলো প্রেজেন্ট ইনডেফিনিটকে পাস্ট ইনডেফিনিট করার জন্য আপনার অন্য কিছু চেঞ্জ করতে হচ্ছে না। শুধুমাত্র আপনি যদি ভার্বটার পাস্ট ফর্মটা ব্যবহার করে ফেলেন তাহলেই সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে। তাহলে আমি ইংরেজি শিখেছিলাম, আমার মনে হয় পাস্ট ইনডেফিনিট আপনি সহজেই বুঝতে পেরেছেন। চলুন আমরা ক্লাসটি অতি দীর্ঘায়িত করব না, এই জন্য শুধুমাত্র অ্যাফার্মেটিভ ফর্মটাই আমি ব্যবহার করে শেখাচ্ছি আজকে। যদি মনে করেন যে নেগেটিভটা দিয়েও শেখাইতে হবে, তাহলে আরো একটি টেন্সের নেগেটিভ ক্লাস আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে সেক্ষেত্রে লিখবেন আমাকে। চলুন আমরা নিচে আমাদের ফিউচার ইনডেফিনিটে যাই। ফিউচার ইনডেফিনিটে যদি বলি আমি ইংরেজি শিখবো, দেখুন আমি ইংরেজি শিখবো। ফিউচার মানে তো আমরা নিশ্চয়ই জানি যে ফিউচার হচ্ছে ভবিষ্যৎ, যেটা আপনার ভবিষ্যৎ প্রকাশ করে। তাহলে আমি ইংরেজি শিখবো, এটাকে আমরা ইংরেজি কিভাবে শিখবো? চলুন আমরা সেই সেন্টেন্সটাকেই একটু খেয়াল করি। আমাদের প্রথমটা কি ছিল? আই লার্ন ইংলিশ। পরেরটা কি হলো? আই লার্নড ইংলিশ। এখন এরপরে যেটা যেটা ফিউচার, সেটা আমরা জাস্ট এই লার্নের সামনে আমরা যদি জাস্ট উইল যুক্ত করে ফেলি তাহলে সেটি ফিউচার হয়ে গেল। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু আমি উইল যুক্ত করেছি, তাতেই আমার এটা ফিউচার হয়ে গেল। দ্যাট মিনস আপনি যদি শুধু এই তিনটা টেন্সের উপর একটু কন্ট্রোল নেন, তিনটা কোন তিনটা? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এন্ড ফিউচার ইনডেফিনিট। এই যে তিনটা, আমি যদি একটু ছোট করে দেখাই, এখানে পাস্ট ইনডেফিনিট, আমি একটু ছোট করে এক পেজে দেখাই। রাইট, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এন্ড ফিউচার ইনডেফিনিট, এই তিনটা দেখেন। ইনডেফিনিট 60 to 70% আমাদের কথোপকথনে কাজে লাগে। সেক্ষেত্রে আপনি যদি এই তিনটা ইনডেফিনিট এর কন্ট্রোল নিতে পারেন, তবেই আপনার 60 to 70% ইংলিশ বলাতেই এটি হয়ে যাবে। চলুন তাহলে আমরা আর ডিটেলসে না যাই, যেহেতু টেন্স শুধু শিখছি আজকে, টেন্স এই জন্য আমি আমার ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না। যদি মনে করেন যে আরো বিশদ প্রয়োজন ব্যাখ্যা দিয়ে আরো অনেক কিছু, আমার মনে হয় এটুকুই যথেষ্ট বোঝার জন্য। তারপরেও যদি আপনারা না বোঝেন আমাকে কাইন্ডলি লিখবেন, আমি আরো ডিটেইলে প্রয়োজন প্রেজেন্ট নিয়ে আরো একটি আলাদা ক্লাস, পাস্ট নিয়ে আরেকটি ক্লাস, ফিউচার নিয়ে আরেকটি ক্লাস করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আসুন পারফেক্ট। পারফেক্ট আছে, এখানে আমরা বলেছিলাম যে আমাদের তিনটি পারফেক্ট, রাইট? এবং তিনটি কন্টিনিউয়াস এবং তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা পারফেক্ট, এই পারফেক্ট সেন্টেন্স গুলো আমাদের 5 to 10% আমাদের যে কথোপকথন করতে হয় সেখানে অনলি 5 to 10% কাজে লাগে। হ্যাঁ, এটাও কাজে লাগে বাট পরিমাণে কম। এর ভিতরে এই পারফেক্টের ভিতরে আবার শুধুমাত্র যে তিনটা আছে তার ভিতরে শুধু প্রেজেন্ট পারফেক্ট এটাই ধরেন 9% লাগে। মানে এই 5 to 10%-এর 5 to 10% এটার আবার 9% ধরেন, অ্যাটলিস্ট 9%। হ্যাঁ, আমাদের এটি শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টটাই কাজে লাগে। বাকি দুটো পারফেক্ট টেন্স, মানে এখানে যে বাকি দুটো আছে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই যে এই দুটো কাজে লাগে ধরেন মাত্র 1%। এই যে আমি হলুদ করে দিলাম। তার মানে আপনি যদি এই দুটো টেন্স নাও আপনি কন্ট্রোলে নেন, আপনার অসুবিধা নেই। শুধুমাত্র এই যে কালো ব্ল্যাক আকার যেটা আছে প্রেজেন্ট, হ্যাঁ, পারফেক্ট, এটা যদি শেখেন তাহলেই যথেষ্ট। এখন আসুন প্রেজেন্ট পারফেক্ট ব্যাপারটা কি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে মাত্র শেষ হলো,
বা কোনো একটি কাজ সম্পূর্ণ হলো, বা এমন একটা কাজ বলছেন যে কাজটার কোনো অতীত সময় উল্লেখ করা নেই বা আপনি করেন নাই, সেটাকেও আপনি প্রেজেন্ট পারফেক্টে বলতে পারবেন। যেমন আমি ইংরেজি শিখেছি, এখানে অতীত কোনো টাইম কিন্তু আমি দেই নেই। যদি অতীতের কোনো টাইম আমি উল্লেখ করতাম তাহলে কিন্তু এটাকে আমি পারফেক্টে রাখতে পারতাম, এটা পাস্টে হয়ে যেত। যেহেতু অতীত কোনো সময় উল্লেখ করিনি, তাই আমি এটাকে প্রেজেন্ট পারফেক্টই ব্যবহার করতে পারবো। চলুন আমরা এটাকে আগে শিখি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট ব্যাপারটা ইংলিশ করব কিভাবে? চলেন আমি সহজ করে একটু বুঝাই। আমাদের ইংরেজির করার যেই আমার গোল্ডেন যে ফর্মুলা, যে ম্যাজিক ম্যাথ, সেটা একটা অ্যাপ্লাই করি। সেখানে হচ্ছে বলা হয়েছিল যে প্রথম আহ বাক্যের প্রথম যে শব্দ কর্তা তার ইংরেজি, তাই না? তাই এখানে আই শিখেছি, এই যে শিখেছির ইংলিশ হচ্ছে হ্যাভ লার্নড অথবা হ্যাজ লার্ন। এই শিখেছির ইংরেজি হচ্ছে হ্যাভ লার্নড অথবা হ্যাজ লার্নড। হ্যাঁ, এটা আমরা জেনে নিই খুব সহজভাবে যে পারফেক্ট যে টেন্সটি, সেই টেন্সটিকে হ্যাভ লার্নড অথবা হ্যাজ লার্নড দিয়ে আমরা ইংলিশ করব। তার মানে এখানে আয়ের ক্ষেত্রে কি হবে? আই হ্যাভ লার্নড। হ্যাঁ, আই হ্যাভ লার্ন, কি লার্ন করেছি? ইংলিশ। আমি কি লার্ন করেছি? ইংলিশ। সো ইংলিশটা আমরা লিখে দিলাম ইংলিশ। দ্যাট মিনস এটা কিন্তু কোনো অতীত টাইম আপনাকে এখানে প্রকাশ আপনি করছেন না। আই হ্যাভ লার্ন ইংলিশ, এখানে অতীত কোনো টাইম উল্লেখ করছেন না। অথবা এমন হতে পারে যে মাত্র আপনি শেষ করেছেন, যে কাজটা মাত্র শেষ হয়েছে, যেমন অনেক বাক্য দেখবেন অলরেডি, হ্যাঁ, অথবা ইয়েট, অথবা জাস্ট বা জাস্ট নাও, এই বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। চলুন তাহলে আমরা পাস্ট পারফেক্ট যেহেতু আমাদের খুব একটা প্রয়োজন হয় না, আমরা এটা নিয়ে ডিটেলস যাব না, তারপর একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই দেবো যে পাস্ট পারফেক্ট টেন্সটা কি। পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের সাথে সম্পর্কযুক্ত, শুধু যেহেতু পাস্ট, এই হ্যাবের জায়গায় হ্যাড করলেই এটি পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এই যে বাক্যটা আই হ্যাভ লার্নড ইংলিশ, এখানে হ্যাবের জায়গায় যদি আমরা হ্যাড করে দিই, তাহলে আই হ্যাড লার্নড ইংলিশ, আই হ্যাড লার্নড ইংলিশ, এটাই আমার কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে। পাস্ট পারফেক্ট হওয়ার শর্ত হলো যে আপনার অতীতকালে দুটো কাজ যদি আপনি একটি আরেকটির পূর্বে ঘটেছিল এটা প্রকাশ করতে চান, তবেই পাস্ট পারফেক্টের প্রয়োজন হয়। আমি আবার বলছি, কেন আপনি পাস্ট পারফেক্ট ব্যবহার করবেন না? কারণ আমরা সাধারণত, বা আমরা করি না সাধারণত, কেন? আমরা আসলে যখন কথোপকথন করি তখন কিন্তু আহ মানে অতীতে দুটো কাজ একটা আরেকটার পর ঘটছিল এইভাবে সাধারণত আমাদের স্পোকেনের প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনার যদি জানা থাকে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সাধারণত আমরা এটা করে থাকি না। চলুন তাহলে সেটাই আমরা জানি যে, দেখেন, সে শিখার পূর্বে, এখানে একটা কথা আছে, দেখেন এই বাক্যটা, সে শিখার পূর্বে আমি ইংরেজি শিখেছিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আমি ইংরেজি শিখেছিলাম, এই অংশটা খেয়াল করুন। আমি ইংরেজি শিখেছিলাম, হলুদ করে দিয়েছে, হ্যাঁ? তা আমি ইংরেজি শিখেছিলাম সে শিখার পূর্বে, তাহলে দুটো কাজ দুটোই অতীত বোঝাচ্ছে, এবং একটা আরেকটার পূর্বে হয়েছিল। কোনটা? দেখুন তো, আমি ইংরেজি শিখেছিলাম। সাধারণত যেটি সবার আগে ঘটবে সেটাকে আমরা প্রথমে দেব, এবং সেই বাক্যটাকে পাস্ট আমরা পারফেক্ট করব, মানে হ্যাড লার্ন করব। পরে যে সব তুলনামূলক পরে যেটা ঘটেছিল, যেমন সে শিখার পূর্বে, তার মানে সে শিখছিল, বাট পরে শিখছিল কার? মানে আমার। তার মানে আমি নিজে শিখেছিলাম আগে, সে পরে শিখেছিল। তার মানে এখানে আমরা কি দেব? এখানে একটা বিফোর বা আফটার দেব। এই বাক্যে একটু আপনি কেয়ারফুলি ব্যবহার করতে হবে, বিফোর দেব না আফটার দেব। হুম, মনে রাখবেন এই বিফোর এর পূর্বেই পাস্ট, এই বিফোরের পূর্বেই পাস্ট পারফেক্টটা হয়। এই টেন্সটা হ্যাড যুক্ত যে অংশটা, সেটি অবশ্যই বিফোরের পূর্বে দেবেন, এবং এরপরে একটি পাস্ট ইনডেফিনিট টেন্স দিতে হবে, বিফোর হি লার্নড। দেখেন, বিফোর হি লার্ন, আমার মনে হয় এই ক্লাসটিতে এই একটা জটিল বাক্য, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা বুঝতে অনেকেরই খুব কঠিন লাগে। আমার মনে হয় আমি বুঝাইতে পেরেছি। যদি মনে করেন যে না আরো বোঝানোর প্রয়োজন আছে, তাহলে আমি এটারও জন্য স্পেসিফিক আলাদা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।
বাট লিখবেন আপনারা আমাকে, হ্যাঁ। এবার আসেন ফিউচার পারফেক্ট। ভবিষ্যতে কোনো সময়, দেখেন আমি প্রত্যেকটার সাথে ক্লু দিয়েছি। ভবিষ্যতে কোনো সময়ের আগেই কোনো কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ, এরকম বুঝাইতে ফিউচার পারফেক্ট হয়। চলেন এখানে একটা উদাহরণ দিয়েছি, তখন পর্যন্ত আমি ইংরেজি শিখে ফেলবো। তখন পর্যন্ত আমি ইংরেজি শিখে ফেলবো, দেখেন, আমি ইংরেজি শিখে ফেলবো, এটা হচ্ছে মূল বাক্য। এই যে তখন পর্যন্ত, মানে ভবিষ্যতের একটি সময়ের পূর্বেই কোনো কিছু ঘটে যাবে, এই ধরনের কোনো কিছু যদি প্রকাশ করা লাগে, তখনই আমার ফিউচার পারফেক্ট ব্যবহার করতে হবে। যেহেতু এটা ফিউচার পারফেক্ট, দ্যাট মিনস উইল থাকতে হবে বাক্যে, তাই না? যেহেতু পারফেক্ট, দ্যাট মিনস এখানে আমার কি হ্যাভ, হ্যাজ থাকতে হবে। চলেন তাহলে আমরা বাক্যটাকে একটু গুছিয়ে ফেলি। তো আমরা বলেছিলাম, আমরা জানি আমার যে ম্যাজিক ম্যাথ, সেক্ষেত্রে আমরা কর্তা প্রথমে তার ইংলিশ করতে হবে, তাই না? তাহলে আমি শিখে ফেলবো। এই যে শিখে ফেলবো, এটার ইংলিশ হচ্ছে উইল হ্যাভ। এটার ইংলিশ হচ্ছে, যেহেতু ভবিষ্যতের কথা, তাহলে আই উইল হ্যাভ। এই যে দেখেন, এটা কিন্তু পারফেক্ট আছে, আবার দেখেন পারফেক্ট না, পারফেক্ট মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ব্যবহার করতে হবে। তাহলে আই উইল হ্যাভ লার্নড। কি করব? আই উইল হ্যাভ লার্নড ইংলিশ। এখানে দেখেন এই বাক্যটা কমপ্লিট কিন্তু হয়ে গেল। আমি ইংরেজি শিখে ফেলো, এই বাক্যটা অলরেডি আমার কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। থাকলো কি, তখন পর্যন্ত। এই তখন পর্যন্তকে প্রকাশ করব কিভাবে? বাই দেন, বা যদি কোনো টাইম থাকে সেখানে বাই 5 PM, বাই 10 PM, হয়ে গেল। আশা করছি ফিউচার পারফেক্টটাও বুঝেছেন। মানে ফিউচার পারফেক্টটা হলো যে ভবিষ্যতে কোনো একটি সময়ের আগেই কোনো কাজ শেষ হয়ে যাবে বা আপনি করতে পারবেন, এটা। রাইট? তাহলে আমরা পারফেক্টে তিনটা ছিল, দেখেন। প্রেজেন্ট পারফেক্ট, যে প্রেজেন্ট পারফেক্টে কাজটি শেষ হয়ে গেছে, হ্যাঁ, মাত্র শেষ হয়ে গেছে, বা কোনো সময় উল্লেখ করেন নাই, সেক্ষেত্রে আপনি আপনি এটা ব্যবহার করবেন, যেন আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। এই যে লার্নড, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। আপনাদের যারা মনে করেন যে আপনার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো বা পাস্ট ফর্ম গুলোতে অসুবিধা, আমাকে লিখবেন। আমি আমাদের যে ডেইলি 200 বা 300 ভার্বস আছে, যেগুলো খুবই প্রয়োজন হয়, সেই ভার্ব গুলোর প্রত্যেকটি পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আমি ভিডিও দিতে পারবো, যদি আপনাদের প্রয়োজন মনে হয়। ওকে, লিখবেন। চলেন এবার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াসটা 20 থেকে আপনার 30%, 25% লাগে। তো কন্টিনিউয়াস কয় প্রকার? 3 প্রকার। শুধু কন্টিনিউয়াস, হ্যাঁ, আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা পারফেক্ট কন্টিনিউয়াস, একটা শুধু কন্টিনিউয়াস। চলেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই মুহূর্তে চলমান। এই মুহূর্তে চলমান, আমি সহজ করি, এগুলো সহজ জিনিস, এগুলো কঠিন না। আমি ইংরেজি শিখছি, এই মুহূর্তে শিখছি, সিম্পল। তাহলে আমার থিওরি অনুযায়ী আমি শিখছি, এই যে শিখছি ইংলিশটা হচ্ছে এম লার্নিং, ইজ লার্নিং বা আর লার্নিং, হ্যাঁ। যেহেতু আমি শিখছি, আই এম লার্নিং। আমি শিখছি, আই এম লার্নিং। চলমান কোনো কিছু, চলমান কোনো কিছু, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা আইএনজি বলবো। যদি আমি, আমার জায়গায় আরেকজন হতো, তাহলে হি হতো। যদি হি ইজ লার্নিং, হ্যাঁ, ইজ লার্নিং। যদি হি হতো, যদি শি হতো, মানে সে হতো, শি ইজ লার্নিং। আমার মনে হয় একটু সিম্পল, এটা আমরা জানি, এটা কঠিন কিছু না। যদি উই হতো, তাহলে উই আর লার্নিং। সিম্পল, এগুলো খুবই প্রয়োজনীয়। এবং এই যে 4টি সেন্টেন্স আমি এখানে লিখলাম, দেখেন, এই 4টি সেন্টেন্সই খুবই খুবই গুরুত্বপূর্ণ কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, হ্যাঁ। দেখেন সেন্টেন্স গুলো খেয়াল করেন, খুবই প্রয়োজন হয়। আই এম লার্নিং, বা আই এম গোয়িং, আই এম স্পিকিং, আই এম টকিং, আই এম লিসনিং, হি ইজ লিসনিং, শি ইজ টকিং, শি ইজ লিসনিং। মানে এগুলো প্রচুর কাজে লাগে। এই যে ধরেন এখানে যে 25% বলা হয়েছে, এর 20%ই ধরেন এটা কাজে লাগে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসটাও একটু কাজে লাগে, বাট খুবই রেয়ার, খুবই খুব বেশি দরকার হয় না। কখন লাগে, এটা ঘটনাটা বলি। যেমন অতীতকালে আপনার একটা কাজ হুট করে চলছিল, হুট করে আরেকটা কাজ ওই মুহূর্তে ঘটেছিল, বা আরেকটা কাজ শুরু হয়ে গেছিল, এরকম বুঝাইতে। যেমন অতীতে চলছিল, দেখ আমি এখানে লিখেছি, দেখেন, একটি কাজ চলছিল, হঠাৎ আরেকটি ছোট কাজ হয়ে গেল। ব্যাপারটা এরকম আর কি, একটা চলমান কাজ চলছিল, হুট করে আরেকটা কাজ ঘটে ঘটে গেল।
দুটোকেই প্রকাশ করার জন্য আপনার এই পাস্ট কন্টিনিউয়াস প্রয়োজন হয়। চলুন পাস্ট কন্টিনিউয়াসটা আমরা একটু বুঝি। এখানে সিম্পল এই যে বাক্যগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াস একটা খুব চমৎকার সম্পর্ক হলো যে শুধু এম ইজ আরটাকে পরিবর্তন করে ওয়াজ ওয়্যার বলে দিলেই হ্যাঁ হয়ে যাবে পাস্ট। হুম। আমি ইংরেজি শিখছিলাম, তাহলে এখানে যদি আমি একটু ওই বাক্যটাকে দেই, আমি ইংরেজি শিখছিলাম, এই যে এম এর জায়গায় দিলাম ওয়াজ, তাহলে আই ওয়াজ লার্নিং, তাহলে আমি ইংরেজি শিখছিলাম, আই ওয়াজ লার্নিং। আমার মনে হয় এটা কঠিন না, সহজ করেই উপস্থাপন করার চেষ্টা করছি। এরপরে যদি মনে হয় যে এটা কঠিন লাগছে, সো আমাকে বলবেন, আমি আরো সহজ করার চেষ্টা করব। এরকম যদি হি এর ক্ষেত্রে হয়, তাহলে হি ওয়াজ ইজটাকে ওয়াজ করে ফেলবেন, শি ইজটাকে ওয়াজ করে ফেলবেন। হুম। জাস্ট আমি একটা বাক্যেই তিনটা উদাহরণ বা চারটা উদাহরণ এখানে দিয়ে দিলাম। উই আর এর জায়গায় উই ওয়্যার করে ফেলবো। আমার মনে হয় এগুলো সিম্পল জিনিস আপনাদের কাছে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সবাই জানি, এটা কঠিন কিছু নয়, রাইট? চলেন, এবং পাস্ট কন্টিনিউয়াসটাও কঠিন কিছু নয়। আচ্ছা, এখানে পাস্ট কন্টিনিউয়াস কি দুবার হয়ে গেছে না? আচ্ছা, এটাকে ডিলিট করে দেই। আচ্ছা, এবার আসেন ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসটি কি? ভবিষ্যতে চলতে থাকবে, যেমন আমি ইংরেজি শিখতে থাকবো, এটাকে আমরা প্রকাশ করব ভি উইল ভি যুক্ত করব শুধু, যেমন আই উইল বি লার্নিং। ভবিষ্যতে চলতে থাকবে, এটাকে প্রকাশ করব উইল বি লার্নিং দিয়ে। কি দিয়ে প্রকাশ করব? ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে, চলতে থাকবে, হ্যাঁ, হতে থাকবে, উইল বি এর সাথে ভার্বের আইএনজি করে দেবো। যেমন আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, হ্যাঁ, আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, হ্যাঁ, তাহলে আই উইল বি লার্নিং, কি লার্নিং করতে থাকবো? ইংলিশ। আই উইল বি লার্নিং ইংলিশ, আমি শিখতে থাকবো, ভবিষ্যতে চলতে থাকবে, সিম্পল, এটা কঠিন কিছু না। এবার আসেন যেটা বলেছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস, আমি বলেছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটারও তিনটা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এরও তিনটা। এক্ষেত্রে আমাদের একটা মাত্র শুধু বেশি কাজে লাগে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাকিগুলো তেমন কাজে লাগে না। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে একটু শিখি, চলেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, এই যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে আগে নেই, বাকিগুলোকে আমি নিচে দিয়ে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে এখন চলমান কাজটি ঠিক কখন শুরু হয়েছিল সেটা বোঝানোর জন্য ব্যবহার। ধরুন এখন একটা কাজ চলমান আছে, এই কাজটি ঠিক কখন শুরু হয়েছিল এটা আমাদের বোঝানোর জন্য, হ্যাঁ, এই টেন্সটি ব্যবহার করতে হয়। ধরেন এখানে একটা বাক্য, আমি জুন মাস থেকে ইংরেজি শিখছি। তো এখানে জুন মাস থেকে, ঠিক এই অংশটা যদি বাদ দিই তাহলে কি দাঁড়াবে? আমি ইংরেজি শিখছি। হুম, দ্যাট মিনস এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি শিখছি, আই এম লার্নিং, রাইট? কিন্তু যদি আমি এটা কখন থেকে শিখছি বোঝানোর চেষ্টা করি, জুন মাস থেকে, তাহলে কিন্তু এটা আমার হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্যটাকে হ্যাভ বিন, হ্যাজ বিন এর সাথে আইএনজি করতে হবে, হ্যাঁ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর সাথে, যেহেতু আই, তাহলে আই হ্যাভ বিন লার্নিং, আমি শিখছি, কি শিখছি? ইংলিশ। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ জুন মাস থেকে। এখানে আপনাদের সবার জ্ঞাতার্থে বলি, এই যে জুন মাস থেকে এই কথাটাকে প্রকাশ করার জন্য আপনার হয়তো কিছু প্রবলেম ফেস হতে পারে, যেটা সিন্স দিব না ফর দিব। এখানে ছোট্ট একটা ক্লু আছে, আমার ম্যাজিক ক্লু, সেটা হলো যদি থেকে হয় তাহলে সিন্স ব্যবহার করবেন, হ্যাঁ, সিন্স যদি থেকে হয়। আরেকটা ক্লু হলো যে যদি এমন একটি সময় বলছেন যে সময়টা মানে ওই বছরের ভিতরে বা ওই সময়ের ভিতরে একটি হয়, যেমন জুন, জুন বছরে একবারই হয়, হুম, জুন, রাইট? এই জন্য যদি
ওই সময়টা একবারই হয়, একটাই সময় হয়, তাহলে বা নির্দিষ্ট সময় সহজ করে বোঝাই, তাহলে সেটি আপনার সিন্স হবে। আর এটা সহজ কৌশল হলো যেটা আমি একটু আগে বললাম, যে থেকে থাকলেই সিন্স, বাংলা টু ইংলিশ যদি করেন সেক্ষেত্রে থেকে সিন্স, তাহলে সিন্স জুন, রাইট, সিন্স জুন। আরেকটা হচ্ছে, পরে দেখেন আমি এখানে ধরে এটারও ইংলিশ করে দিব। আমি 1 মাস ধরে ইংরেজি শিখছি, আমি দুটোর উদাহরণ দিয়েছি এখানে, ধরে দেখেন আমি হলুদ করে দিয়েছি 1 মাস ধরে। এই যে 1 মাস ধরে কথাটা, হুম, এখানে দেখেন থেকে নাই কিন্তু, 1 মাস থেকে শিখছি আর 1 মাস ধরে শিখছি, ব্যাপারটা কিন্তু অনেক পার্থক্য। যখন থেকে দেবেন তখন কিন্তু আপনার নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে বলতে হবে, হ্যাঁ, রাইট। তাই চলেন আমরা এটাকে পর দিয়ে বলবো, ধরে, অনির্দিষ্ট টাইম। এই 1 মাস কোন মাস এখানে উল্লেখ করা নেই, অনির্দিষ্ট টাইম, এই 1 মাসটা নির্দিষ্ট না। তাহলে আমরা এই অনেক ভাবে এটাকে শিখতে পারি, যে সিন্স এবং ফর। এটা যদি মনে হয় যে না এখনো ক্লিয়ার না, আমাকে লিখবেন, আমি প্রয়োজনে পরবর্তী ভিডিওতে টেন্সের এটা ক্লিয়ার করব, হুম, কারণ এমনি অনেক লং হয়ে যাচ্ছে, ওদিকে না যায়। তাহলে এই বাক্যটাকে জাস্ট সিন্সের জায়গায় আমরা ফর ব্যবহার করে কপি পেস্ট করতে পারি। চলুন, I have been learning English for 1 month. For 1 month বা a month. For a month. আমি 1 মাস থেকে 1 মাস ধরে ইংরেজি শিখছি, জি, ধরে 1 মাস ধরে for a month. For a month. আমার মনে হয় বুঝতে পেরেছেন। প্রেজেন্ট পারফেক্ট খুবই প্রয়োজন হয় যদি সময় উল্লেখ করতে চাই, তখন, আদারওয়াইজ প্রয়োজন হয় না। চলুন আমরা নিচে যাই, নিচে আমাদের আরো আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটি আসলে খুব কম সময় আমরা ব্যবহার করি, তাই এটা নিয়ে ডিটেলস যাব না, জাস্ট করে একটু বুঝাই দিচ্ছি। আমি সকাল থেকে ইংরেজি শিখছিলাম। যখন দীর্ঘ সময়, অতীতের দীর্ঘ সময় প্রকাশ করতে চান, তখন সেটি আপনি আই হ্যাড বিন, ওই যে আই হ্যাভ বিন এর জায়গায়, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আমরা করলাম আই হ্যাভ বিন, এখানে পাস্ট পারফেক্টের জায়গায় করব হ্যাড বিন। হুম, জাস্ট আই হ্যাড বিন। দেখেন আমি সহজ করে দিচ্ছি, I had been learning English, কখন, সকাল থেকে, সিন্স, বললাম যেহেতু থেকে থাকবে সিন্স মর্নিং। হুম, যে সহজ একটি কৌশল আমার সহজে বোঝার জন্য, হ্যাঁ। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এক্ষেত্রেও সিম্পল। আগে সেম বাক্য, যেটা ভবিষ্যতে, দেখেন ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে একটি কাজ কতক্ষণ ধরে চলবে সেটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর প্রয়োজন হয়। মানে ভবিষ্যতে একটা কাজ ঠিক কতক্ষণ ধরে চলবে, এটা আপনি যদি আগে থেকে বলতে চান সেটা ফিউচার পারফেক্টে করতে হবে। তো সেক্ষেত্রে এটা কিভাবে করব, আমি জুন মাস থেকে ইংলিশ শিখতে থাকবো, আমি জুন মাস থেকে ইংলিশ শিখতে থাকবো। এই যে শিখতে থাকবো, যেহেতু ভবিষ্যৎ, তাহলে উইল ইউজ করব, তাহলে উইল হ্যাভ বিন ইউজ করব, উইল হ্যাভ বিন। আমরা আগের বাক্যটাকেই চেঞ্জ করতে পারি, দেখেন, আই উইল হ্যাভ বিন লার্নিং, আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ। যদিও এই ধরনের আসলে বাক্য স্পোকেনে খুবই রেয়ার, প্রয়োজনই হয় না, আমি আমি নিজেও ব্যবহার করে থাকি না, হ্যাঁ, কারণ আমি সারাদিন কথা বলি, বাট আমি এটা নিজেও ব্যবহার করি না, প্রয়োজন হয় না এত বড় বড় বাক্য, এত জটিল স্ট্রাকচার। হ্যাঁ, যদি জানা থাকে আপনারা ব্যবহার করবেন, যখন প্রয়োজন তখন করবেন, বাট বিগিনিং স্টেজ এটা জরুরি নয়। আমি জুন মাস থেকে ইংলিশ শিখতে থাকবো, আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স, সিন্স জুন, সিন্স জুন, জুন মাস থেকে শিখতে থাকবো। এটাই আপনি 1 মাস ধরে ইংলিশ শিখতে থাকবো। এটাকেই যদি আপনি জাস্ট ফর ইউজ করেন, ফর আ মান্থ, তাহলে কিন্তু এটা কপি পেস্ট করে আমরা এখানে দিতে পারবো। আশা করছি আমার আজকের ক্লাসটি আপনাদের মনে হয় অনেক ভালো লেগেছে, আমাদের টেন্স সম্পর্কে আপনাদের একটা বেটার ধারণা হয়েছে। আমি এখানে বেশি ডিটেলস করিনি, যেগুলো বেসিক কথা, কথোপকথন, ওগুলোতে আমি আসলে একটু ফোকাস না করে, আমি বরঞ্চ মূল ফোকাস যেটা, সেটা হলো যে আমাদের যতগুলো টেন্স আছে এর ভিতরে কোনটা কত বেশি প্রয়োজন সেটাই উল্লেখ করার চেষ্টা করেছি। কারণ টেন্স আমরা অনেকভাবে শিখেছি বিভিন্ন জায়গায়, রাইট,
আমরা অনেক জায়গায় অনেকভাবে ইংরেজি শিখেছি, টেন্স জানি, অনেক ক্লাস জানি, সো ওই কথাগুলো হয়তো আপনারা আগে থেকেই জানেন। কিন্তু আমাদের ইংরেজির ক্ষেত্রে মূলত যে টেন্সের যে গুরুত্বটা সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু আবার বলছি। আমাদের টোটাল 12টা টেন্সের 3টা ইনডেফিনিট, 3টা পারফেক্ট, 3টা কন্টিনিউয়াস, 3টা পারফেক্ট কন্টিনিউয়াস। এর ভিতরে এই যে ইনডেফিনিট, এটা এত গুরুত্বপূর্ণ, আপনার 60 to 70% এটাই কভার করে। সো এটা গুরুত্ব সহকারে শিখতে হবে। আশা করি এই ভিডিওটা আপনি প্রথম থেকে আবার যদি দেখেন বা সেভ করে রাখেন, কোথাও শেয়ার করে রাখেন আপনার ফেসবুক ওয়ালে বা কোথাও, হুম, অথবা আপনি ডাউনলোড করেও আপনার কাছে রাখতে পারেন। যে কোনো ভাবে আপনি শেয়ার করে রাখবেন আপনার ইয়াতে, বারবার দেখবেন, কারণ এখানে অনেক তথ্য দিয়েছি। টোটাল 12টা টেন্স কিন্তু আমি এখানে, হ্যাঁ, বিভিন্নভাবে উপস্থাপন করেছি। হ্যাঁ, যদিও শুধু অ্যাফার্মেটিভটা ইউজ করেছি, আপনারা যদি চান আমি নেগেটিভ ফর্মটাও বা কোয়েশ্চেন ফর্মগুলো এখানে পরবর্তীতে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ক্লাস টুডে অ্যান্ড নো মোর। আসসালামু আলাইকুম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।